নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যুদ্ধে জেতা তো অনেক দূর, ট্রাম্পের গলায় হতাশার সুর। বলো কি হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধে? বাবা, সিধা বাত নো বকওয়াস, কি ব্যাপার আজ? যুদ্ধের খবর যখন সিরিয়াস ব্যাপার, গল্প টল্প না করাই ভালো। তোর যে মাঝে মাঝে কি হয় আমি কিছুই বুঝি না। আজ আমি খুব সিরিয়াস। বুঝেছি। যুদ্ধের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। কেন, আবার কি হয়েছে? ট্রাম্প কাল ইরান যুদ্ধ নিয়ে আমেরিকাবাসীকে বার্তা দিয়েছেন। কি বলেছেন? যুদ্ধ চলবে? ট্রাম্প একটা ভাষণে 25 রকমের কথা বললেন। প্রথমে বললেন ইরানের স্থলসেনা থেকে জলসেনাকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। আবার তারপর বললেন যুদ্ধ তিনি এখনো চালিয়ে যাবেন। এই কথাটার মানে কি? মানে নেই, তবে ট্রাম্প একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি বলো তো? ইরানকে তিনি স্টোন এজ বা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। আবার এই কথাটার মানে কি? মানে জেনোসাইড, নরসংহারের কথা বললেন ট্রাম্প। গণহত্যার ইঙ্গিত দিলেন। যুদ্ধ শেষের কথা কিছু বললেন না? বললেন 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে দেবে আমেরিকা। আমেরিকা নাকি জিতেও যাবে। প্রথমেই তো বলেছিলেন 2 সপ্তাহে নাকি যুদ্ধ শেষ হয়ে যাবে। 1 মাস পেরিয়ে গেলেও যুদ্ধ তো চলছেই। ইরান হার মানছে না, আর ট্রাম্প সেখানেই ভ্যাবাচাকা খেয়ে গেছেন। আমাকে বলো তো, ট্রাম্প ঠিক কি বললেন আর ইরান পাল্টা কি বললো? তুই এই খবরটা দেখ, নিজেই সবটা বুঝে যাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ ইঙ্গিত দিচ্ছে যে তিনি ইরান যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র তার মূল কৌশলগত লক্ষ্য প্রায় পূরণ করেছে, কিন্তু বাস্তবে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি দেখা যায়। ট্রাম্প বলেছেন আগামী 2-3 সপ্তাহে ইরানকে আরও জোরে আঘাত করা হবে, কিন্তু তিনি কোথাও স্থলবাহিনী পাঠানোর কথা বলেননি। তিনি ইরানের নৌ ও বিমান শক্তি প্রায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন। তবুও হরমুজ প্রণালী খোলার বিষয়ে কোনো স্পষ্ট মার্কিন উদ্যোগের কথা বলেননি, বরং তিনি মিত্র দেশগুলোকেই এই সমস্যা সমাধানের দায়িত্ব নিতে বলেছেন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র তেলে স্বনির্ভর, কিন্তু বাস্তব হলো বিশ্ববাজারে দাম বাড়লে তার প্রভাব আমেরিকাতেও পড়ে। এমনকি সার আমদানির ক্ষেত্রেও এই প্রণালীর ওপর নির্ভরতা রয়েছে, ফলে সাধারণ মানুষের খরচ বেড়েছে। স্টক মার্কেট নিয়েও ট্রাম্পের উদ্বেগ স্পষ্ট। তিনি বাজার পড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন এবং যুদ্ধ শেষ হলে বাজার ভালো হবে বলে ইঙ্গিত দিয়েছেন। এতে বোঝা যায় অর্থনৈতিক চাপ তার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের অবস্থান দুর্বল হয়েছে। ইরান এখন কৌশলগতভাবে এগিয়ে, এমনকি কঠোর অবস্থানের জন্য পরিচিত রিপাবলিকানরাও এখন আলোচনার পক্ষে। এতে বোঝা যায় যুক্তরাষ্ট্রের ভেতরে মত বদল হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গেও যুক্তরাষ্ট্রের ফাটল দেখা যাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে সম্পূর্ণ দুর্বল করতে চান, কিন্তু মার্কিন জনমত দীর্ঘ যুদ্ধের পক্ষে নয়। সমীক্ষায় দেখা গেছে মাত্র 14% আমেরিকানই স্থলযুদ্ধ চান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের স্বার্থে হচ্ছে না। এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্ক করেছে যুদ্ধ চললে দুনিয়া জুড়ে 1970-এর তেলের সংকটের থেকেও বড় বিপর্যয় হতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্যে আত্মবিশ্বাসের চেয়ে বেশি দ্বিধা দেখা যাচ্ছে। তার যুদ্ধ জয়ের দাবি বাস্তবতার সঙ্গে পুরো মেলে না, বরং মনে হচ্ছে তিনি ক্ষতির বহর দেখে দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছেন। ট্রাম্প এসব বলার পরেই পাল্টা আক্রমণ করলো ইরান। ইসরায়েলে পরপর আক্রমণ করলো তেহরান। ইরানের প্রেসিডেন্টের কথায় ঠিক কি উঠে এলো? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 1953 সালের উদাহরণ টেনে এনেছেন। শুধু ট্রাম্প নয়, পেজেশকিয়ানও দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। কি বলেছেন পেজেশকিয়ান? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন আমেরিকার ওপর ইরানের অবিশ্বাস একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘদিনের মার্কিন নীতির ফলাফল। কেন, কি করেছিল আমেরিকা? 1953 সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল শিল্প জাতীয়করণের সিদ্ধান্ত নেন। এতে সরাসরি আঘাত লাগে ব্রিটিশ আমেরিকান স্বার্থে। এরপর শুরু হয় অপারেশন অ্যাজাক্স। CIA এবং MI6 এর যৌথ উদ্যোগে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়, আর পুনরায় ক্ষমতায় বসানো হয় শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে। বাপরে, তারপর কি হয়েছিল? শাহের শাসনে যে ব্যাপক দমনপীড়ন চলেছে তাকে সমর্থন করেছিল আমেরিকা, এমন অভিযোগকেই হাতিয়ার করেছিল ইরানের ইসলামিক রিপাবলিক সরকার। পরে ইরান ইরাক যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়েছিল, দাবি করেছিল ইরানের ইসলামিক রিপাবলিক সরকার। সাদ্দাম হোসেন, তাকে তো ফাঁসি দিয়েছিল আমেরিকায়। একেবারেই তাই। সাদ্দাম হোসেন আমেরিকার সামনে মাথা নত করেননি, দেশের ব্যাপক উন্নতি করেছিলেন, দেশের ভেতর আমেরিকার পুঁজিপতিদের ঢুকতে দেননি। তাই সাদ্দামকেও পরে আমেরিকার শত্রু হিসেবে ঘোষণা করা হয়। এসব কারণেই ইরান আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করে না। না করে না,
আর তার সঙ্গে এখন জুড়ে গেছে শিয়া ধর্মীয় আবেগ আর ইরানের দেশাত্মবোধ। সব মিলিয়ে ইরান কোনোভাবেই আমেরিকার কথায় যুদ্ধ থামাবে না, তাই তো? সব মিলিয়ে ইরান আমেরিকার কথাতে কোনোভাবেই যুদ্ধ থামাবে না, তাই তো? না, থামাবে না। তুই তবে এখনকার হিসেবটা বোঝ, দেখ। ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বুঝতে হলে শুধু নেতৃত্ব পরিবর্তনের দিকে তাকালে চলবে না। মোস্তাবা খামেইনির উত্থান বা তার সম্পর্কে গুজব এসব গুরুত্বপূর্ণ হলেও মূল পরিবর্তনটি কাঠামোগত। ইরানে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের ভেতরে একটি শক্তিশালী নিরাপত্তা নির্ভর শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। 1989 সালের পর যুদ্ধ পরবর্তী সময়ে যখন বাজারমুখী সংস্কার চালু হয় তখন থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এতে রাষ্ট্র দুর্বল হয়নি, বরং রাষ্ট্রের সম্পদ চলে যায় আধা সরকারি সংস্থা, ধর্মীয় ফাউন্ডেশন বা বুনিয়াদ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও বিভিন্ন বুনিয়াদ যেমন মোস্তাজাফান ফাউন্ডেশন, আস্তান কুদস ইত্যাদি অর্থনীতির বড় অংশ দখল করে। এতে একটি মিলিটারি বুনিয়াদ কমপ্লেক্স তৈরি হয় যা অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রে অবস্থান নেয়। এরপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে। 2006-2010 সালে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা এবং পরে ডোনাল্ড ট্রাম্পের আমলে 2018 সালে নতুন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করে, কিন্তু একই সঙ্গে গোপন বাণিজ্য, কালোবাজার এবং নিরাপত্তা নিয়ন্ত্রিত নেটওয়ার্ককে শক্তিশালী করে তোলে। ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মূল্যস্ফীতি, বেকারত্ব ও বৈষম্য বাড়ে। 2017, 2019 এবং উইমেন লাইফ ফ্রিডম আন্দোলন সহ সাম্প্রতিক প্রতিবাদগুলো এই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকেই জন্ম নেয়। বর্তমান যুদ্ধ পরিস্থিতি এই সংকটকে আরও জটিল করেছে। ইরান এখন অভ্যন্তরীণ সমস্যাকেও যুদ্ধের অংশ হিসেবে দেখছে। পুলিশ প্রধানের হুঁশিয়ারি স্পষ্ট, প্রতিবাদকারীদের শত্রু হিসেবে দেখা হবে। এতে বিরোধী কণ্ঠ আরও দমন করা সহজ হচ্ছে। এই প্রেক্ষাপটে আলী খামেইনির সময়ে যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে তা ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানকে বেশি শক্তিশালী করেছে। সুপ্রিম লিডারের অফিস এখন নিরাপত্তা, অর্থনীতি ও রাজনীতির কেন্দ্র। তাই মোস্তাবা খামেইনি থাকুন বা না থাকুন, এই কাঠামো বদলাবে না। নতুন নেতা একই নিরাপত্তা নির্ভর ব্যবস্থার অংশ হবেন। এই পরিস্থিতিতে যুদ্ধ শেষ হলেও ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা কম, বরং আরও কঠোর সেনা নিয়ন্ত্রিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে। সবচেয়ে বড় কথা, গণতন্ত্র নিয়ে ট্রাম্পের প্রতিশ্রুতি বা আমেরিকার আশ্বাসে বিশ্বাস করে না ইরান। ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে শিকড় খুঁজতে হলে ফিরে যেতে হয় 1953 সালে। তেহরানের ভাষায় সেটাই ছিল বিশ্বাসঘাতকতার শুরু। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন, এই অবিশ্বাস হঠাৎ তৈরি হয়নি, এটি ইতিহাসের ধারাবাহিক ফল। 1953 সালে আমেরিকা ও ব্রিটেনের যৌথ অপারেশনে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় আর পুনরায় ক্ষমতায় বসানো হয় শাহ মাহমুদ রেজা শাহ পেহলভিকে। এই ঘটনায় ইরানের কাছে ছিল তাদের সার্বভৌমত্বে বড় আঘাত, পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটা ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু গল্পটা সেখানে থেমে থাকেনি। শাহের শাসনে দমনপীড়ন চলেছে আর সেই শাসনকে যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। পরে ইরান ইরাক যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে সাদ্দাম হুসেইনের পাশে দাঁড়িয়েছিল বলেই দাবি করেছিল তৎকালীন ইরান সরকার। এত কিছুর সঙ্গে যোগ হয়েছে সামরিক চাপ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, যা সময়ের সঙ্গে সঙ্গে আমেরিকার প্রতি ইরানের অবিশ্বাসকে আরও জোরদার করেছে। এখন পেজেশকিয়ানের এই ইতিহাস মনে করিয়ে দেওয়ার মধ্যেও রয়েছে স্পষ্ট কূটনৈতিক চাল। পেজেশকিয়ান ইতিহাস ঘুরে আনলেন, দেশবাসীকে মনে করালেন 1953 সালের সেই ক্ষত এখনও শুকোয়নি। খুবই জটিল ভূরাজনৈতিক অবস্থায় দাঁড়িয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ। আর তা বলতে এর জন্য দুটো জিনিস দায়ী। কোন দুটো জিনিস বলো তো? আমেরিকার ওভার কনফিডেন্স আর ইসরায়েলের ব্যক্তিগত স্বার্থ। ট্রাম্প স্টোন এজের রেফারেন্স দিল তো বুঝলাম, ইরানের প্রেসিডেন্টও হঠাৎ অতীত খুঁড়ে আনলেন কেন? মাসুদ পেজেশকিয়ানের এই রেফারেন্স তুলে আনার পেছনে কয়েকটা কূটনৈতিক উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলো তো? প্রথমত, এটা ইরানের কঠোর অবস্থানকে নৈতিক স্বীকৃতি দিচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আলোচনায়, রাষ্ট্রসংঘের বৈঠকে আমেরিকার উপর পাল্টা চাপ তৈরি করবে। আর সবচেয়ে বড় কারণ, দেশের মানুষ সরকার বিরোধী ক্ষোভ ভুলে আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে একজোট হবে। তাই 1953 সালের এই কথা তুলে এনে আমেরিকাকে খোঁচা দিলেন পেজেশকিয়ান। একেবারেই তাই। ট্রাম্প বলেছেন ইরানের নেতৃত্ব নেই, সব বড় বড় মাথাকে আমেরিকা সরিয়ে দিয়েছে। কিন্তু সেখানেই ভুল করছেন ট্রাম্প। কি ভুল? ইরান নেতৃত্বের জন্য বসে নেই। ইরানে এখন যা মানসিকতা, সেটা অনেকটা গদ্দাফির বিখ্যাত কথাটার মতো। কোন কথা বলো তো? লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট গদ্দাফি, যিনি ইতিহাসে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ, একটা বিখ্যাত কথা বলেছিলেন, আই এম নট এ প্রেসিডেন্ট, আই এম দ্য লিডার অফ দ্য রেভলিউশন। অর্থাৎ আমি প্রেসিডেন্ট নই, আমি একটা বিপ্লবের নেতা। মানে তুমি ঠিক কি বলতে চাইছো?
আমেরিকার বিরুদ্ধে ইরান শুধু যুদ্ধ করছে না, ইরানের যুদ্ধ আমেরিকা আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটা দেশের বিদ্রোহ। আর সেই যুদ্ধ নেতার ভরসায় চলছে না। যুদ্ধ যত চলবে তত নতুন নেতৃত্ব উঠে আসবে। বুঝলাম, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।